জাতীয় সংসদে যেন ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হয়েছে। উত্তেজনায় ফেটে পড়া হলে টেবিল চাপড়ানোর আওয়াজ আর তুমুল হট্টগোলের মাঝে কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে এক ঝড় তুলে দিয়েছেন। মাননীয় স্পিকারের সামনে তার কণ্ঠস্বর গর্জনের মতো উঠেছে, যে কণ্ঠস্বরে মিশে আছে জনতার অভ্যুত্থানের আগুন, গণতন্ত্রের লড়াইয়ের ইতিহাস আর সংবিধানে নির্বাচিত ব্যাখ্যার তীক্ষ্ণ ছুরি। আন্দালিব রহমান পার্থ যখন সংবিধানকে ছুঁড়ে ফেলার অভিযোগ তুলে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যুক্ত করলেন, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা হাততালিতে মেতে উঠলেন। আর সেই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর পাল্টা আক্রমণে সংসদ কেঁপে উঠল। এটি ছিল শুধু বক্তৃতা নয়, এ ছিল এক অভ্যুত্থানের জনরায়ের প্রতিধ্বনি। হাসনাত আব্দুল্লাহ সরাসরি বললেন, মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে একজন সম্মানিত সাংসদ আন্দালিব রহমান পার্থ বক্তব্য দিচ্ছিলেন। তখন তিনি যাদের সংবিধান ছুঁড়ে ফেলতে চান বলে অভিযোগ করেছেন, তাদের তিনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইন করে দিয়েছেন। আর ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা সেই কথায় টেবিল চাপড়িয়ে সমর্থন জানিয়েছেন। তার কণ্ঠে তীব্র ব্যঙ্গ মিশে গেল যখন তিনি স্মরণ করিয়ে দিলেন বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক উক্তি। বেগম জিয়া, যিনি গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করে গেছেন, তিনি বলেছিলেন, যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে চলে যাবে এবং এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। হাসনাত আব্দুল্লাহর চোখে ঝলসে উঠল ক্ষোভ। যে মন্ত্রীরা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, তারা আজ সেই সংবিধান ছুঁড়ে ফেলার কথায় হাততালি দিয়ে মূলত বেগম জিয়া কি অপমান করছেন। তারা কি একবার ভেবে দেখেছেন তার এই কথায় সংসদে যেন বিদ্যুৎ খেলে গেল? এটি ছিল শুধু রাজনৈতিক পাল্টা জবাব নয়, এ ছিল ইতিহাসের মুখোমুখি দাঁড়ানো। তিনি আরো বলেন, তার প্রস্তুত বক্তব্য ছিল অন্যরকম। আইনমন্ত্রী রসু হজ আর মদিনার সনদ নিয়ে কথা বলার জন্য তিনি রেডি ছিলেন, কিন্তু আন্দালিব রহমান পার্থর বক্তব্য শুনে তিনি সিদ্ধান্ত নিলেন ক্লাস 8-9 ডিবেটের মতো রিভার্টাল দিবেন। উনি বলেছেন, 72-এর সংবিধানে কিছু কিছু বিষয়কে তারা সম্মান দিয়েছেন, অর্থাৎ কিছু অংশ মেনেছেন, কিছু মানেননি। শুধু যে অংশটা তাদের পক্ষে গেছে সেটাই মেনেছেন, যে অংশটা বিপক্ষে সেটা ফেলে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে তীক্ষ্ণ যুক্তি ঝলসে উঠল। যারা কখনো কনফার্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপরচুনিস্ট। আমি কখনো সাংবিধানিক, কখনো অসাংবিধানিক, এমন নীতি কি গণতন্ত্রের জন্য গ্রহণযোগ্য? তিনি ডক্ট্রিন অব নেসেসিটির প্রসঙ্গ তুলে ধরলেন। এই সংবিধান অনুযায়ী 7A এবং 7B যদি বলবৎ থাকে, তাহলে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা টিকে থাকবে? যদি সংবিধানকে বাইবেল বা গসপেল ধরে নেই, তাহলে 6 আগস্ট বেগম জিয়াকে জেল থেকে বের করা যেত না। কিন্তু জনতার অভ্যুত্থানের রায়ে তিনি বেরিয়ে এসেছেন। এটি ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী দেশ চলবে। হাসনাত আব্দুল্লাহ আরও খোঁচা দিলেন অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রসঙ্গে। 6 আগস্ট 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে। তৎকালীন রাষ্ট্রপতি চুপ্পু বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল? সেই হিয়ারিং এ অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন কিনা? প্রধান বিচারপতি ওবায়দুল হক তখন কোথায় ছিলেন? রায়ের কপি আমরা দেখতে চাই। তার বক্তব্যে উঠে এলো জনতার শক্তির কথা। গ্রামের ভাষায় বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলাভাই। ছাত্ররা, আপনাদের নেতাকর্মীরা 7 বছর ধান খেতে ঘুমিয়েছে, ত্যাগ তিতিক্ষা করেছে। মহাসচিব কান্না করে বলেছেন, তাদের কর্মীরা ঢাকায় রিকশা চালিয়েছে। আজ লক্ষ লক্ষ নেতাকর্মী রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, ঘাম আর শ্রমে হাসিনার পতন হয়েছে। জনরায় কখনো ক্যাথিড্রালের সামনে মাথা নত করে না। 68% জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সংবিধানের যেসব মৌলিক কাঠামোয় রিফরমেশন দরকার, সেখানে পরিবর্তন আনতে হবে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের নেপথ্যে কারা ছিলেন, কার নির্দেশে কোন কোন কর্মকর্তা গুমের মিশনে অংশ নেন, এমন অনেক স্পর্শকাতর তথ্য বের হয়ে আসছে। এ বিষয়ে মুখ খুলতে শুরু করছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলী গুমের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে র্যাব। ঘটনার আগে ও পরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান ও র্যাবের তৎকালীন ডিজির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন শেখ হাসিনা। র্যাব 1কে দিয়ে তুলে আনা হয় ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়ি চালককে। ওই অভিযানে থাকা কর্মকর্তাদের অনেকে এখনো দেশেই অবস্থান করছেন, এমন দাবিও করছে মামুন খালেদ। 2012 সালের 17 এপ্রিল রাতে রাজধানী বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি চালক সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। ওই সময় ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে ১/১১ সরকার ও পরে আওয়ামী লীগ আমলের নানা অপকর্মের হোতাদের তথ্য দিচ্ছেন মামুন খালেদ। ইলিয়াস আলী গুমের বিষয়ে শেখ মামুন খালেদ গোয়েন্দাদের কাছে বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও জেরার এক পর্যায়ে স্বীকার করেছেন গুমের অভিযানের সময় ডিজিএফআই দুজন মেজর প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার আরও কয়েকজন কর্মকর্তা বিষয়টি আগে থেকেই জানতেন। মতিঝিলে শাপলা চত্বরে আলেমদের হত্যা ও নির্যাতনে অপারেশন ফ্লাশলাইট এর অন্যতম কুশীলব ছিলেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার হিসেবে তিনি অভিযানের কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন। অভিযানে নেতৃত্বদানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কোর কমিটির সদস্য ছিলেন জলিল মণ্ডল। ওই কমিটির নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অভিযানের কৌশল নির্ধারণ, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং নিরাপত্তা বলয় তদারকিতে জলিল মণ্ডলের সক্রিয় ভূমিকার কথা বলছেন তদন্ত সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে ম্যাসাকার এই অভিযানের পর হতাহতদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। আলামত নষ্টের পরিকল্পনায় তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। এই কারণে পুরো ঘটনা উন্মোচনে তাকে প্রধান তথ্যদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের কাছে তাকে হস্তান্তর করা হয়। এদিন দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে গণহত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে দেওয়া গ্রেফতারি পরোয়ানা তামিল করতেই সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালে ৫ মে গভীর রাতে মতিঝিলের শাপলা চত্বরে পরিচালিত অভিযানে নির্বিচারে গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও মরদেহ গুমের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়। ওই নিষ্ঠুরতায় জলিল মণ্ডলের সক্রিয় ভূমিকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জানা যায়, শাপলা চত্বরের সফল অভিযানে পুরস্কার হিসেবে ২০১৪ সালে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময়ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর কঠোর দমনপীড়নের নীতি গ্রহণ করেছিলেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চেয়েছিলেন, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে তা কি এবং না থাকলে এর কারণ কি। উত্তরে আফরোজা খানম বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।